আজ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমাকে একটু জানাও যে তোমরা আমি আজকে সঙ্গত কারণে বাসা থেকে লাইভ করছি। তোমরা একটু জানাও যে দেখা যাচ্ছে কি না, ক্লাসটা দেখা যাচ্ছে কি না। একটু আমার কাগজ যে আমি করেছি দেখা যাচ্ছে কি না। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে নবম ক্লাস করছি। তো লক্ষ্য করো, সপ্তম অধ্যায়ে ত্রিকোণমিতিক সমীকরণ 7B এর নবম ক্লাস করতে যাচ্ছি। আমাদের যে অঙ্কটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নটির একটি বৈশিষ্ট্য আছে, বোর্ডে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তো লক্ষ্য করো, অঙ্কটার বৈশিষ্ট্য এখনো ক্লিয়ার হয় নাই। এখন পরিষ্কার হয়েছে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমার কাছে যে প্রশ্নটি থাকবে সেটি এরকম থাকবে যে দেখো, সাইন আর কস থাকবে। প্রশ্নটার মধ্যে সাইন আর কস থাকবে। আমাদের প্রশ্নে যে সাইন কস থাকবে, কোণের পরিমাণ যে মানে এক্স হিসাবে বা থিটা হিসাবে যে থাকবে সে খুবই মানে একই মান থাকতে হবে। থিটা হিসাবে যে থাকবে, এখানে দেখো এক্স আছে, যদি এক্সের জায়গায় 2x থাকে তাহলে 2x উভয় জায়গায় 2x থাকবে। আবার এইভাবে এবং সহগগুলো সমান নাও হতে পারে। তুমি লক্ষ্য করো, সহগগুলো সমান নাও হতে পারে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো করার নিয়ম কি লক্ষ্য করো। আমি অঙ্কটি করছি। প্রদত্ত সমীকরণ আমরা লিখব। প্রদত্ত সমীকরণ √3 cos x প্লাস sin x ইকুয়াল টু 1। আমাদের এখানে শর্ত দেওয়া আছে, দেখো শর্ত দেওয়া আছে যে মাইনাস এক্সের যে আমরা সমাধানটা করব, এক্সের মানটা থিটা -2π থেকে 2π, সেটা তো আমরা পরে আগে সমাধানটা বের করার পরে। তাহলে এই সমীকরণটি আমরা কি করে সমাধান করব। উভয়, এটা সমাধান করার একটা বিশেষ রুলস আছে। উভয় পক্ষকে √3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু কত হয়, √3 প্লাস 1 ইকুয়াল টু √4 সমান সমান 2 দ্বারা ভাগ করে পাই। শিক্ষার্থীরা, কি করছি আমরা, কেন এই কাজটা করলাম, যে উভয় পক্ষকে
এ ধরনের অঙ্কগুলো যে এখানে যে সাইন কজের অঙ্ক এবং কোণের পরিমাণ একই থাকলে যে এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের সাইন কজের যে সহগ দুটো থাকবে সেই সহগ দুটোকে বর্গ করে তার বর্গমূল করে যে মানটা পাওয়া যাবে সেই মান দ্বারা ভাগ করতে হবে, তাহলে সমাধানটা ক্লিয়ার হবে। আচ্ছা, চেষ্টা করছি, বোঝা যাচ্ছে না, এখন দেখো তো বোঝা যাচ্ছে কি না। তো লক্ষ্য করো, √3/2 cos x প্লাস 1/2 sin x = 1/2। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম। এখন এখানে আমরা যে আমাদের যে কজ আর সাইন যে মানে যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমরা আগে লিখব, কারণ আমাদের এক্সের মানটি বের করতে হবে। সমাধান করা মানে এক্সের মান বের করা। তাহলে কজ এক্স আগে লিখব, কজ এক্স ইন্টু, এখানে লক্ষ্য করো যে √3/2 আমাদের আসছে আর হাফ আসছে। আমরা জানি √3/2 এবং হাফ এই দুটো মান শিক্ষার্থীরা √3/2 এটা হচ্ছে আমাদের কস কত ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান, আর 30 ডিগ্রিকে আমরা π/6 লিখি। আবার এই √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, 60 ডিগ্রিকে আমরা লিখি π/3। তাহলে আমরা এখানে আবার দেখো হাফ, কিন্তু হাফ যে মানটা সেটা হচ্ছে কস 60 ডিগ্রির মান π/3, আবার সাইন 30 ডিগ্রির মান π/6। তাহলে আমরা এখানে কোনটা ব্যবহার করব শিক্ষার্থীরা? সবচেয়ে বেশি সুবিধাজনক, এখানে লক্ষ্য করো যে আমাদের কজের সূত্রটা আনা সুবিধাজনক। তাহলে আমরা এখানে কজের মানটা ব্যবহার করব। তাহলে √3/2 এর জন্য আমরা cos π/6 ব্যবহার করব, cos π/6 ব্যবহার করব। সাইন ব্যবহার করলেও অঙ্ক হয়, কিন্তু সাইনের জন্য আমাদের এখানে যে সূত্রটা আসবে সাইন, আমাদের যে সাইনের জন্য যে সূত্রটা এখানে আসবে, যে তোমার নেট আবার ডিস্টার্ব করছে, আমরা যে সূত্র শিখেছিলাম cos θ = cos আলফা হলে θ = যে সূত্রটা আছে 2nπ ± আলফা, আর sin θ = sin আলফা হলে θ = আমাদের যে nπ ± (1) ইন্টু আলফা। এই যেখানে মাইনাস পাওয়ার (n) এর ঝামেলাটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদের কজের সূত্রটা নেয়াই বেশি সুবিধাজনক। তাই আমি কজের সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। লেখা ক্লিয়ার ছিল না, এখন আবার ক্লিয়ার দেখা যাচ্ছে। তো লক্ষ্য করো, তাহলে আমরা cos x ইন্টু cos, যে √3/2 এর জন্য আমরা cos π/6 লিখলাম, প্লাস কি হচ্ছে সাইন x লিখব, ইন্টু হাফের জন্য আমরা লিখব হচ্ছে সাইন π/6, সাইন π/6 =
এ পাশে হাফ কি আমরা যেহেতু আমাদের আপাতত আমরা হাফ রেখে দিই, কোন মানটা লিখবো আমরা পরে বুঝবো। লক্ষ্য করো পরের লাইন, কস, তাহলে কস এক্স কস পাই বাই 6 প্লাস সাইন এক্স ইন্টু সাইন পাই বাই 6। তাহলে এখানে কি হচ্ছে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা কার সূত্র? কজ এ মাইনাস বি সূত্র। তাহলে আমরা লিখতে পারি কজ এক্স মাইনাস পাই বাই 6 কজ এ মাইনাস বি ইকুয়াল টু, যেহেতু এই পাশে আমরা কজের সূত্রটা অ্যাপ্লাই করেছি তাই ডান দিকেও আমাদের কজ নিতে হবে। তাহলে হাফ কার মান নিব? কজ পাই বাই 3 মান নিব। তাহলে কজ পাই বাই 3। তাহলে লক্ষ্য করো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, যে সূত্রটা আমরা বিশেষ করে হাতের বাম পক্ষে আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি, কজ এ মাইনাস বি ইকুয়াল টু কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। শিক্ষার্থীরা নেট লাইনটা ডিস্টার্ব করছে। শিক্ষার্থীরা আমাকে একটু জানাও এবার লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা। বাংলাদেশের নেট লাইন এত ডিস্টার্ব। হচ্ছে না কেন? এখনো ক্লিয়ার হয় নাই। এখন একটু ক্লিয়ার হয়েছে। আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ। আচ্ছা এবার লক্ষ্য করো পরের লাইনে আমি যাচ্ছি। তাহলে cos থিটা ইকুয়াল টু, শিক্ষার্থী cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু, এখানে থিটা কি? থিটা হচ্ছে x মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা হচ্ছে পাই বাই 3। তাহলে implies that তাহলে x ইকুয়াল টু, এখান থেকে আমরা প্লাস চিহ্ন আগে নিব, 2n পাই প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 6। সাইডে আমি লিখি
প্লাস চিহ্ন নিয়ে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে এক্স এর মান কত হচ্ছে, এখানে আমাদের লসাগু করতে হবে। 3 আর 6 এর লসাগু হচ্ছে 6, আমরা 6 লিখলাম। তাহলে কত হচ্ছে 12, 6 দুগুণ 12 n পাই প্লাস 2 পাই প্লাস পাই। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে 12 n পাই প্লাস 3 পাই ডিভাইডেড বাই 6। তাহলে এখান থেকে আমরা শিক্ষার্থীরা উপর থেকে আমরা কত কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। তাহলে 4n থাকে প্লাস 1 ইন্টু পাই বাই 6 এভাবে লিখব। 3 আর 6 কাটা গেলে আমাদের থাকছে হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এক্স এর একটি মান আমরা পাচ্ছি হচ্ছে এত, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আবার আমরা ক্যালকুলেশনটা এইভাবে করব, x ইকুয়াল টু টু এন পাই মাইনাস এখানে নিব পাই বাই 3। শিক্ষার্থীরা এখান থেকে আমরা পাই বাই 3 মাইনাস চিহ্নটা নিচ্ছি। তাহলে এ পাশের যে বাম দিকে যে মাইনাস পাই বাই 6 আছে, এ পাশে পাই বাই 6 হয়ে যাবে। এখানে আমরা মাইনাস চিহ্ন নিলাম, চিহ্ন নিয়ে। তো ইকুয়াল টু, লক্ষ্য করো কি হচ্ছে, আমাদের লসাগু করব আমরা 6 লসাগু। তাহলে 6 দুগুণ 12 n পাই মাইনাস কি হচ্ছে 2 পাই প্লাস পাই। তাহলে ক্যালকুলেশন করলে কত থাকে 6 উপরে 12 n পাই মাইনাস পাই। তাহলে আমাদের এখান থেকে কিন্তু কমন যাচ্ছে না, 12 যেহেতু মাইনাস পাই থাকছে, তাহলে আমাদের এই জায়গায় কমন যাচ্ছে না। তাহলে থাকছে হচ্ছে 12 n মাইনাস 1 ইন্টু পাই বাই 6। আর এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আমাদের এক্স এর কিন্তু দুটো মান আমরা পেলাম। একটি হচ্ছে এক্স ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কিন্তু একটু মিস্টেক হয়েছে, এখানে যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি আগের পৃষ্ঠা থেকে। তো আমাদের এখানে লেখা উচিত ছিল n বিলংস টু জেড, n বিলংস টু জেড, জেডটা ডাবল দাগ হয়। তো এখান থেকে আমাদের, তাহলে আমরা লাস্টে আবার লিখে নিব n বিলংস টু জেড, এখানেও লিখবে n বিলংস টু জেড। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাদের যেটা পালা সেটা হচ্ছে যে আমরা এক্স এর সলিড মান বের করব। তো এক্স এর সলিড মান বের করার জন্য আমরা কি করব, যখন আমাদের প্রদত্ত কি আছে, প্রদত্ত যে আমাদের শর্ত দেয়া আছে, প্রদত্ত সীমা। তাহলে প্রদত্ত সীমা কি দেয়া ছিল, মাইনাস 2 পাই ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 2 পাই। অর্থাৎ আমাদের কি আছে,
এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি 2 পাই কমা 2 পাই। আমরা ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ করছি, কারণ আমাদের যে ব্যবধিটা দেওয়া আছে শিক্ষার্থীরা এখানে ইকুয়াল টু নেই। ইকুয়াল টু থাকলে আমাদের কি হতো, তখন আমরা এখানে কিন্তু যেটা ব্যবধি আকারে আমরা লিখছি এখানে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। তো আমাদের এটা ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ আমাদের মানটা আমরা -2 পাই, এক্সের মান -2 পাই আর +2 পাই হয়তো পাবো না, এর মধ্যবর্তী মানগুলো পাবো। এই বিষয়টা আমরা আগেও দেখেছি। তো লক্ষ্য করো এখন কি করব, তাহলে এখন আমরা লিখব যে n = 0 হলে, n এর মানগুলো কি z এর থেকে, n = 0 হলে প্রথমে আমরা 1 নং থেকে হিসাব করব। 1 নং হতে পাই, 1 নং কি ছিল আমাদের, লক্ষ্য করো 1 নং ছিল হচ্ছে 4n + 1, তাহলে n এর মান 0 হলে x = কি হবে, তাহলে x = 4 × 0 + 1 × π/2 = কি হচ্ছে π/2। এটা কি বিলংস টু -2 পাই, 2 পাই। আশা করছি বুঝতে পেরেছি। আমাদের এই এখন যে অংশটুকু আমরা করছি এটা আমাদের গত ক্লাসে এই সিস্টেমটা আমরা দেখিয়েছি। আমাদের এখানে আসলে প্রয়োজন ছিল যে সমীকরণটা কি করে সমাধান করতে হয়, এই জাতীয় সমীকরণ কি করে সমাধান করতে হয়। তারপরে দেখো তাহলে n এর মান 0 এর জন্য আমরা x এর মান পেলাম 1 নং সমীকরণ থেকে π/2। আবার 2 নং সমীকরণ থেকে তাহলে আমাদের হিসাব করতে হবে 2 নং হতে শিক্ষার্থীরা পাই, 2 নং হতে পাই, 2 নং কি ছিল 12, x = আমাদের 12 × n এর মান 0 -1 × π/6 = ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে -π/6। শিক্ষার্থীরা এটা বিলংস টু -2 পাই, 2 পাই। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে লক্ষ্য করো আমরা যে অঙ্কটা করছি প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা কিন্তু ঢাকা বোর্ডের সৃজনশীলে এসেছে। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে কিনা একটু দেখি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমরা n এর মান -1 এর জন্য পরীক্ষা করব। -1 হলে আমরা 1 নং হতে পাই, আমরা কি পাই, তাহলে x = শিক্ষার্থীরা 4 × আমরা -1 বসাচ্ছি +1 এটা সেকেন্ড ব্র্যাকেট দিব × π/2। তাহলে এটা হিসাব করলে আমরা কি পাচ্ছি, -4 + 1 মানে কত 3, -3 × π/4 -1 হচ্ছে +1 হচ্ছে -3 π/2। তাহলে এটা বিলংস টু অবশ্যই আমাদের নির্দিষ্ট সীমার মধ্যে আছে। আশা করি বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা তাহলে এবার লক্ষ্য করো আমরা -1 এর জন্য 1 নং থেকে পাই, তাহলে n এর মান n = -1 এর জন্য আমরা এবার 2 নং হতে কি পাচ্ছি, 2 নং হতে পাই
এক্স ইকুয়াল টু 12 ইন্টু -1 -1 ইন্টু π/6। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে -12 আর -1 হচ্ছে -13 π/6। তাহলে -13 π/6 আমাদের রেঞ্জের মধ্যে আছে কিনা এটা হিসাব করার জন্য তোমাকে π/6 কত ডিগ্রি, π/6 হচ্ছে আমাদের, আমরা জানি যে প্রিয় শিক্ষার্থীরা π/6 হচ্ছে 30 ডিগ্রি। π/6 হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 সাথে 13 গুণ করো, 30 গুণ 13, তাহলে কত হয় 3 13 39। দেখো 3 13 39, 390 ডিগ্রি। এটা কিন্তু আমাদের 360-এর থেকে আরও ছোট, সুতরাং ডাজ নট বিলংস টু -2π, 2π। এটা কি হচ্ছে -30 ইন্টু π/6। তাহলে π/6 হচ্ছে 30 ডিগ্রি, আর 13কে 30 দ্বারা গুণ করলে কত হয় 390, আর 390 কিন্তু আমাদের -360-এর থেকে আরও ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এবার আমরা n ইকুয়াল টু 1-এর জন্য দেখব। তাহলে n ইকুয়াল টু 1 হলে আমরা 1 নংয়ে কী পাই, 1 নং হতে পাই শিক্ষার্থীরা x ইকুয়াল টু আমাদের 4 ইন্টু 1 প্লাস 1 ইন্টু π/2। নিঃসন্দেহে এটা কি হচ্ছে 5 π/2। এটা ডাজ নট বিলংস টু -2π, 2π, কারণ -5 π/2 মানে π/2 মানে 90 ডিগ্রি। তাহলে আমাদের 360 পর্যন্ত হতে গেলে 4π/2 মানে 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 4 ইন্টু, দেখো লক্ষ্য করো আমি সাইডে একটু রাফ করছি, 4 ইন্টু 90 ডিগ্রি কত হয় 4 নং 36, 360। তাহলে নিঃসন্দেহে 5 ইন্টু 90 ডিগ্রি 360-এর থেকে বড়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। আর 2 নং হতে আমরা কি পাই, 2 নং হতে পাই দেখো x ইকুয়াল টু 12 ইন্টু 1 -1 ইন্টু π/6। তাহলে কত 11 π/6। তাহলে সাইডে হিসেব করে দেখো 11 ইন্টু 30 ডিগ্রি, তাহলে কত হয় 3 11 33, 33 ইন্টু মানে 330 ডিগ্রি। নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য মান, -2π, 2π এর মধ্যে আছে। তাহলে আমরা এখন এরপরে আমাদের আর মান কি হবে না, আগাবে না। শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমাদের -1-এর থেকে আমরা দেখো দুটো সমীকরণ থেকে একটির থেকে মান পেয়েছি আর একটির থেকে মান পাইনি। আর n ইকুয়াল টু 1-এর থেকে আমরা 1 নাম্বার থেকে মান পাচ্ছি না, কিন্তু 2 নাম্বার থেকে মান পাচ্ছি। তাহলে আমরা এখন লিখব অতএব নির্দিষ্ট সীমার মধ্যে নির্ণয় সমাধান কি x ইকুয়াল টু, আমরা একটু ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব আমরা কি কি মান পেলাম। n ইকুয়াল টু 0-র জন্য শিক্ষার্থীরা আমরা পেয়েছিলাম π/2, তারপরে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ থেকে -π/6, -1-এর জন্য -3π/2 পেয়েছিলাম, আর +1 আমরা 4টি মান মোট পেয়েছি, আর +1-এর জন্য আমরা পাচ্ছি 11π/6। তাহলে আমাদের সবচেয়ে ছোট মান -3π/2, তারপরের মান হচ্ছে আমাদের -π/6, তারপরের মান হচ্ছে আমাদের π/2, তারপরের মান 11π/6। আমাদের এটাই
অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা আজকের অঙ্কটি। এই যে আমি যে অঙ্কটি আজকে করলাম, এই প্রশ্নমালার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা পরীক্ষায় একেবারে 99% এই ধরনের অঙ্ক আসার মতো। এইখান থেকে যদি মানে যে বছর আসছে তারপরের বছরও আসবে না এমন কোনো কথা নেই, সংখ্যা চেঞ্জ করে আসতে পারে। তো দেখা যাচ্ছে যে এই রুলসের অঙ্ক প্রায় প্রতি বছরই আসে, দুই একটা চেঞ্জ হয়েও আসে। তো এই প্রশ্নমালার যতগুলো এই অঙ্ক আছে, সবচেয়ে টপ পজিশনে ইম্পর্টেন্টের দিক দিয়ে এই যে এখন আজকে যে অঙ্কটি আমি করলাম, এটি আমাদের যে আমরা যে বইটি ফলো করি তোমাদের, তার 6-এর 9 নাম্বার এই অঙ্কটি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই জাতীয় সব প্রত্যেকটা অঙ্কই, এই 6-এ যে অঙ্কগুলো আছে প্রত্যেকটি অঙ্কই এভাবে করতে হবে। তাহলে অঙ্কটার বৈশিষ্ট্য কী ছিল আমাদের, আমি আরেকটু তোমাদের প্রথম থেকে মানে সমাধানটা করার জন্য একটু আলোচনা করি। অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাইন আর কস থাকবে, কোনো পাওয়ার থাকবে না। তাতে কি হবে, সাইন কজের একই কোণ থাকতে হবে, অর্থাৎ এক্স বা থিটা হিসেবে যে থাকবে তার মানটি একই হতে হবে, সহগ আলাদা হতে পারে। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, সহগ দুটোকে আগে বর্গ করে যোগ করে তার বর্গমূল করে যে মানটি পাওয়া যাবে সেই মান দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে মানটি পাওয়া যাবে মানে সেখানে সাইন বা কজের উত্তর সাধারণতভাবে পাওয়া যায়। তো সেখানে আমরা সূত্র অঙ্কটিকে কজ এ মাইনাস বি বা কজ এ প্লাস বি সূত্রের দিকে আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে অঙ্ক যে সমীকরণ দুটো আমরা পাবো তা মান বের করার জন্য আমাদের সুবিধাজনক হয়। তো আশা করছি বাকি অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। তোমাদেরকে পরবর্তী ক্লাসের ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আগামী মঙ্গলবার দিন তোমাদের সাথে আমার ক্লাস নেই, আবার বৃহস্পতিবারে ক্লাস। ততক্ষণ তোমরা ভালো থাকো। আর এই প্রশ্নমালার গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায় শেষ, আর 2-1টি অঙ্ক আছে। আগামী আর একটি ক্লাস বৃহস্পতিবারে যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে ক্লাস করে এই প্রশ্নমালাটি আমি শেষ করব আশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।